জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 21টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। এবছর দুর্গাপুজোয় অনুদান পাবে ক্লাবগুলি, কারা পাবে কারা পাবে না স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী। সব প্রশ্নের জবাব জানি না, সিআইডি জেরায় মেজাজ হারান অভিষেক, মমতার বাড়ি থেকে বেরোলেন মুখ লুকিয়ে। ফুটপাতটা হাঁটার জন্য উচ্ছেদের পর হকারদের বিকল্প ব্যবস্থা কি, মুখ খুললেন শুভেন্দু। তৃণমূল সাংসদদের সই প্রকাশ্যে 19 জনের মধ্যে দেব সায়নী রচনারা নতুন ব্লগ গড়তে চেয়ে স্পিকারকে চিঠি কি তাদেরই? শুভেন্দুর নন্দীগ্রামে ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ, ফলতার পুষ্পাকেও শুক্রবারে একই শাস্তি। দিল্লি থেকে কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুটতে, আদতে কে এই মহিলা? সম্মান না পেলে আর তৃণমূলে নয়, আইপ্যাককে দুষে ঘোষণা অনুব্রতের, মুখ খুললেন ভোটের নিষ্ক্রিয়তা নিয়েও। 5.5 ঘন্টা টানা সিআইডি জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা মমতার কাছে অভিষেক, 14 জুন ফের তলব। অন্নপূর্ণা যোজনায় বড় নিয়ম বদল, একই পরিবারে দুজনও পাবেন টাকা, জানুন নবান্নের নয়া গাইডলাইন। সবচেয়ে বেশি সময় ধরে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্যের জন্য পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত। আপনার এলাকায় সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুরকে বিশেষ বার্তা শুভেন্দুর, চাইলেন সহযোগিতা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। আমার যে খারাপ কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ড টেনে নির্দিষ্ট সম্প্রদায়কে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সবাই পাবেন না পেট্রোল ডিজেল, পাম্পে তেল বিক্রির ওপর রাতারাতি কড়া নিষেধাজ্ঞা চাপালো মোদী সরকার। টাটাকে ফেরাবই, সিঙ্গুর নিয়ে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বন্টন চূড়ান্ত মন্ত্রিসভার। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের মমতার আমলের আপত্তি প্রত্যাহার করে নিল শুভেন্দু সরকার। রাতে মায়ের কাছে ঘুমিয়েছিল 6 মাসের কন্যা, দুপুরে উদ্ধার ডোবা থেকে, শিশুর রহস্য মৃত্যুতে গ্রেপ্তার কাকিমা। কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই দল বদলু আবু তাহেরের। সইকাণ্ডের পর এবার ডিজে হুমকি, 14 জুনের পর এবার 16 তারিখেও অভিষেককে তলব সিআইডির। মমতা দিকে সিদ্ধান্ত নিতে হবে, অভিষেক না আমরা, বিস্ফোরক মন্তব্য করেছিলেন কল্যাণ। আজ কি জবাব অভিষেকের? কালীঘাটে মমতার বৈঠকে হাজির অভিষেক কুণালদা, চরম ডামাডোলের মাঝে উধাও কল্যাণ কপি করার সুবিধার জন্য নম্বর সহ ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেওয়া হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে প্রথমবার পুজো অনুদান ঘোষণা করেছিলেন। সেই বছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে 10,000 টাকা করে দেওয়া হয়। তারপর যতদিন গিয়েছে পুজো কমিটিগুলিকে তুষ্ট করতে লাফিয়ে লাফিয়ে অনুদানের অঙ্ক বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকা বিলিয়েছেন হাজার হাজার পুজো কমিটির মধ্যে। গত বছরও পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা পুজো অনুদান দেবেন বলে ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে 2025 সালে এই অনুদান দেওয়ার জন্য রাজ্যের মোট খরচ হয় প্রায় 500 কোটি টাকা। সেই সময় বিরোধী দল বিজেপি এই হারে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে। এবার 2026 সালে সেই বিজেপি ক্ষমতায়, এবার কি দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে? শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, দুর্গাপুজোর বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি, বিষয়টি তথ্য সংস্কৃতি দপ্তরের আওতাভুক্ত, আর সেই দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। তার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি আলোচনা করে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তিনি স্পষ্ট করে দেন, পুজো অনুদান তারাই পাবেন যাদের অর্থের দরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিমাণ সরকারি টাকা যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ারও দরকার নেই, আর যারা এই অর্থের অভাবে পুজো করতে পারেন না বা পাচ্ছেন না তাদের অনুদান দেওয়া হবে। যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ারও দরকার নেই। তিনি স্পষ্ট করে বলেন, পুজো হবে আরো বেশি করে হবে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রথম চালু হয়। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রথম চালু হয় 2018 সালে। সেই সময় প্রতিটি পুজো কমিটিকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এরপর প্রতি বছরই ধাপে ধাপে এই অনুদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। 2019 সালে তা বেড়ে হয় 25,000 টাকা, 2020 ও 21 সালে 50,000 টাকা, 2022 সালে 60,000 টাকা, 2023 সালে 70,000 টাকা এবং 2024 সালে 85,000 টাকা। 2025 সালে অনুদানের অঙ্ক এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় 1,10,000 টাকা। শুধু আর্থিক অনুদানই নয়, রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে বিশেষ ছাড়, ফায়ার লাইসেন্স ফি মুকুব সহ একাধিক সুবিধাও দিত।
তিনবার হাজিরা এড়িয়ে শেষে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সই জাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রেজুলেশন কপি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাবে তৃণমূল সেনাপতি বলেছেন জানি না। এক পর্যায়ে মেজাজ হারান তিনি। 11:30 নাগাদ বেরিয়ে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে বৈঠকের পর ছাতায় মুখ লুকিয়ে নিজের বাড়িতে যান অভিষেক। সূত্র মারফত জানা গিয়েছে, সিআইডি দপ্তরে প্রথমে 6-7 জন অফিসার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। তারপর একসঙ্গে 10 জন আধিকারিক প্রশ্নের ঝুলি নিয়ে হাজির হন তার সামনে। ছিলেন সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও। জানা গিয়েছে, একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে। বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কিভাবে চিঠিতে রইল, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, রেজুলেশন কপি কোথায়, এছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। জানা যাচ্ছে, অধিকাংশ প্রশ্নের জবাবেই নাকি অভিষেক বলেছেন জানি না, হারিয়েছেন মেজাজও। স্বাভাবিকভাবেই এই জিজ্ঞাসাবাদে খুশি নন সিআইডি আধিকারিকরা। সেই কারণেই রবিবার ফের তলব করা হয়েছে তাকে। রেজুলেশন সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটের দলনেত্রীর বাড়িতে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকজন বর্ষিয়ান নেতার উপস্থিতিতে হয় বৈঠক। 12:10 নাগাদ দলনেত্রীর বাড়ি থেকে বেরোন অভিষেক। তবে ছাতায় মুখ ঢেকে। তাকে দেখতে পাননি কেউ। জিজ্ঞাসাবাদ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। কি এই সইজাল কাণ্ড? সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। গত 6 মে বিধায়কদের নিয়ে কালীঘাটের তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 ও 14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19 মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই দেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড়হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনা পত্র। আর এখানেই গরমিল শুরু। 2 জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় সন্দেহ হয় সচিবের। জলগড়ায় থানায় দায়ের করা হয় এফআইআর। তদন্ত পেয়ে কাজ শুরু করে সিআইডি। একাধিক বিধায়ককে জেরা করা হয়। দলের বিদ্রোহী বিধায়কের অভিযোগের তীর ছিল অভিষেকের দিকে। সেই কারণেই তাকে তলব করে সিআইডি। বেআইনিভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের উচ্ছেদ চলবেই। কেন্দ্রের সাফল্যের এক যুগপূর্তিতে শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠকে সে কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। শুভেন্দু বলেন, নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাত, এটা দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। এদিন শুভেন্দু বলেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাত জবরদখল করার অধিকার কারো নেই। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, যেখানে জনগণের কোনো প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধভাবে যদি বসে থাকেন তবে মানবিকভাবে দেখব। কিন্তু আপনি নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাত, এটা দখল দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়েছে, জিতিয়েছে। বিজেপি ও বিধায়করা মুখ্যমন্ত্রী করেছেন। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। যারা স্রেফ রাজনীতির স্বার্থে হকার উচ্ছেদের প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে খড়গহস্ত শুভেন্দু। তিনি বলেন, জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেখানে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে। কোনো মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পাবে না। হাওড়া শিয়ালদহ স্টেশন থেকে যাদবপুর দমদমে বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছে, আর তা নিয়ে বিস্তর জলঘোলা। পথে নেমে হকার উচ্ছেদের সিপিএম। যাদবপুর আটক হন সৃজন ভট্টাচার্যরা। পুলিশের লাঠির ঘায়ে জখম হন বেশ কয়েকজন আন্দোলনকারী। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি লিখেছেন। হকারদের পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তিনি। সেসব কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রাথমিকভাবে সরে যান, আস্তে আস্তে সরকারি স্কিম আসবে। হকারদের জন্য শ্রম দপ্তরের স্কিম রয়েছে, আপনি সে সুবিধা পাবেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে মাথায় হাত বহু হকারের। কবে মিলবে পুনর্বাসন, সেই আশায় দিন গুনছেন তারা। বিদ্রোহী সাংসদদের স্বাক্ষর সংবলিত যে পাতা প্রকাশ্যে এসেছে তাতে 19 জনের সই রয়েছে। স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলির প্রতিলিপি আনন্দবাজার.com এর কাছে এসেছে। তবে এর সত্য যাচাই করা সম্ভব হয়নি। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের জল্পনা জোরদার হয়েছে। এই আবহে তৃণমূলের 19 জন সাংসদের স্বাক্ষর সংবলিত কয়েকটি পাতা প্রকাশ্যে এসেছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ওই 19 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আর্জি জানিয়েছেন। যদিও স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলি চিঠির অংশ কিনা, সেটি চিঠি
হলে আদৌ স্পিকারকে পাঠানো হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। বিদ্রোহী সাংসদদের স্বাক্ষর সংবলিত যে পাতা প্রকাশ্যে এসেছে তাতে 19 জনের সই রয়েছে। স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলির প্রতিলিপি আনন্দবাজার.com এর কাছে এসেছে। তবে এর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। যে কাগজ প্রকাশ্যে এসেছে তাতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তার স্বাক্ষরের পাশে লেখা হয়েছে চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক। ক্রম অনুযায়ী তারপরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। তার স্বাক্ষরের পাশে লেখা ডেপুটি লিডার অর্থাৎ উপদলনেতা। ক্রমানুসারে তারপর স্বাক্ষর করেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের সাংসদ অসিত মাল, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। 9 নম্বরে স্বাক্ষর করেছেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন। ক্রমানুসারে তারপর স্বাক্ষর রয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। প্রকাশিত চিঠিতে 12 নম্বরের পর 13 নম্বরে কারো নাম নেই। 14 নম্বরের নাম রয়েছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তারপর অবশ্য ক্রমানুযায়ী রয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। ক্রমতালিকা অনুযায়ী না থাকলেও দুটি পৃথক জায়গায় স্বাক্ষর রয়েছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের। বিদ্রোহী সাংসদদের একটি সূত্রের দাবি রচনা এবং সায়নী পরে স্বাক্ষর করেছেন। ওই সূত্র মারফত এও জানা গিয়েছে যে স্পিকারকে চিঠি দিয়ে 19 জন সাংসদ জানিয়েছেন যে কাকলির নেতৃত্বে তাদের আলাদা ব্লক হিসেবে গণ্য করা হোক। এই চিঠি স্পিকার পেয়েছেন কিনা, পেলেও কবে পেয়েছেন, এই বিষয়ে স্পিকারের সচিবালয়ের সূত্র মারফত এখনও কিছু জানা যায়নি। বিদ্রোহী সাংসদদের সূত্র মারফত আগেই জানা গিয়েছিল তারা বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। গত রবিবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আল রাজি। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। নন্দীগ্রামের তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। হাওড়া থেকে দক্ষিণ 24 পরগনা দুষ্কৃতী থেকে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটাচ্ছে পুলিশ। ফলতার তৃণমূল নেতা পুষ্পা জাহাঙ্গীর খানকে পরপর 2 দিন ওইভাবে হাঁটানো হয়েছে। সেই ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও। হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে টি-শার্ট হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটালো পুলিশ। গত রবিবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আল রাজি। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আরির খুনের ঘটনায় নাম জড়ায় ও তৃণমূল নেতার। তাছাড়াও 2022 সালে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুলের। তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে আব্দুলের বিরুদ্ধে। তবে পুলিশের খাতায় দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন তৃণমূল নেতা। গত রবিবার রাতে নন্দীগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার হলদিয়া আদালতে হাজির করানো হলে বিচারক অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় যায়। তবে ধৃতের পরনে ছিল সেই হাফ প্যান্ট। শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছি, এই বক্তব্যের সব ক্যামেরার নজর কেড়েছেন ওই মহিলা। মুখ ঢাকা মাস্কে, কিন্তু মুখে শানিত আক্রমণ। বৃহস্পতিবার সই জালিয়াতি মামলায় হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই ভবানী ভবনের বাইরে নজর কেড়ে নেন ওই মহিলা। দিল্লির বাসিন্দা উদিতা দাস। সম্প্রতি সোনারপুরে গিয়ে বেঞ্জির রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়ে, ছিঁড়ে দেওয়া হয় জামা, ছোড়া হয় ডিম থেকে জুতো। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে হাজিরাকে কেন্দ্র করে যখন ভবানী ভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়, তখনই সেখানে ডিম হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় ওই মহিলাকে। নিজেকে দিল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়ে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদিতা দাস বলেন, আমি দিল্লিতে থাকি, শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছি, এখানে থাকি না, শুধু ওকে ডিম ছোড়ার জন্যই এসেছি। তার এই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় একজন মহিলা শুধু ডিম ছুটতে নাকি কলকাতায় এসেছেন। ওদিন নির্ধারিত সময়ের আগে ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে প্রথমে কালীঘাটের বাড়িতে যান তিনি। এরপর সেখান থেকে সোজা সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে পৌঁছন। হাইকোর্টের নির্দেশ এবং সিআইডির একাধিক তলবের পর অবশেষে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এদিন এই গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সঙ্গে চর্চায় উঠে আসে দিল্লি থেকে আসা ওই মহিলার মন্তব্য। অনেকের মনে প্রশ্ন, কে এই উদিতা দাস? কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, নাকি ব্যক্তিগত উদ্যোগেই তিনি এই প্রতিবাদে সামিল হয়েছেন, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। 14 জুন রবিবার বেলা 12টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ফের তলব করেছে সিআইডি সূত্রে খবর, গতকাল 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ পর্বে অনেক প্রশ্নেরই
সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তদন্তকারীদের প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারান তিনি। বৃহস্পতিবার 5:49 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান কালীঘাটে। রেজলিউশন বুক সংক্রান্ত বিষয় সহ একাধিক প্রশ্নের সদুত্তরও মেলেনি। গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। দীর্ঘদিন জেল খেটেছেন। তিহার থেকে ফেরার পর রাজনীতিতে তাকে আর সেভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। বীরভূমে দলীয় কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি অনুব্রত মণ্ডল সম্মান না পেলে আর তৃণমূলের সঙ্গে থাকবেন না জানিয়ে দিলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। এবারের বিধানসভা নির্বাচনে নিজের নিষ্ক্রিয়তা নিয়েও মুখ খুলেছেন তিনি। রাজ্যের দলের এই ভরাডুবির জন্য দায়ী করেছেন আইপ্যাককে। অভিযোগ, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত সর্বত্রই টাকা তুলত ওই সংস্থা। সেই কারণেই দলের সংগঠন দুর্বল হয়ে পড়েছিল। সম্প্রতি লোকসভা এবং বিধানসভায় বিদ্রোহী গোষ্ঠীর পৃথক ব্লক গড়ার চেষ্টাতেও ভুল কিছু দেখছেন না অনুব্রত। গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। দীর্ঘদিন জেল খেটেছেন। তিহার থেকে ফেরার পর রাজনীতিতে তাকে আর সেভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। বীরভূমে অনুব্রতের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূলের অন্দরেই মাথা তুলেছিল আরেক নাম, কাজল শেখ। তাকে হাসন থেকে এবার টিকিটও দিয়েছিল দল। পরিবর্তনের হাওয়াতেও তিনি জিতেছেন। তবে ভোটের প্রচারে অনুব্রতকে সেভাবে দেখা যায়নি। দলের ভরাডুবির জন্য আইপ্যাককে দোষে তিনি বলেছেন, 1998 সালে দল তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। আমরা 7টি আসন জিতেছিলাম। তখন কোনো জ্ঞানীমণি ছিল না। আমাদের মতো রাখাল বাখালরাই দলকে টেনেছে। আইপ্যাককে তখন দরকার হয়নি। পরে তাদের প্রয়োজন পড়লো কেন? ওদের জন্যই দলের এই ভরাডুবি। দুনিয়ার লোকের কাছ থেকে ওরা টাকা তুলেছে, রাজনীতির কিছু জানে না। ওরা পয়সা কামাতে এসেছিল। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে এখনো তেমন ভাবনা চিন্তা করেননি অনুব্রত। তার কথায়, সম্মান পেলে আমি দল করব, না পেলে চুপচাপ থাকবো, অন্য দলে যাব না। বিজেপিতে যাওয়ার কথা এখনো ভাবিনি। জেল থেকে ফেরার পর থেকেই আমি রাজনীতি করা বন্ধ করে দিয়েছি। ওরা অন্য জনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে খায়নি। ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা 5:49 নাগাদ সিআইডি দপ্তরে পৌঁছন অভিষেক। সইজাল কাণ্ডে একটানা 5 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত 11:27 নাগাদ ভবানী ভবন থেকে গাড়িতে বেরিয়ে যান। সিআইডি অফিস থেকে বেরিয়ে পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন নেতৃত্ব। সূত্রের খবর, আগামী 14 জুন রবিবার দুপুর 12টার মধ্যে ফের তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অভিষেকের বেশ কিছু প্রশ্নের জবাবেই সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন সিআইডি আধিকারিকরা। সেই কারণেই ফের তলবের সিদ্ধান্ত। অন্যদিকে 15 জুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরার নির্দেশ রয়েছে অভিষেকের। এদিন বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে না গিয়ে প্রথমে কালীঘাটের নিজের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে কিছুক্ষণ থাকার পরে বিকেল 5:45 নাগাদ ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল 5:49 নাগাদ ভবানী ভবনে পৌঁছন। প্রাথমিক কিছু প্রক্রিয়ার পর অভিষেকের জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ার কারণে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা। বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে নেমে পরপর 3বার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি, কিন্তু 3বারই হাজিরা এড়িয়ে যান। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন দিল্লি থেকে কলকাতায় ফিরে সিআইডি কর্তাদের মুখোমুখি হন অভিষেক। এদিন অভিষেককে বিধায়কদের অনুপস্থিতিতে কেন তাদের সই জাল করা হলো, সই জাল করার সিদ্ধান্ত কার ছিল, কেন এই জালিয়াতির সিদ্ধান্ত নেওয়া হলো, এই প্রশ্নগুলি করা হয়েছে বলে সূত্রের খবর যে বিধায়কদের সই জাল করে বিধানসভার অধ্যক্ষকে তৃণমূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই তাদের বয়ান রেকর্ড করেছেন সিআইডি। অরূপ রায়, শুভাশিস দাস, বাহরুলের ইসলামের মতো সেই তৃণমূল বিধায়কদের বয়ান সামনে রেখেই অভিষেকের জন্য প্রশ্নমালা সাজিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে খবর। পাশাপাশি অভিষেক যা জবাব দিচ্ছেন তা লিখিতভাবেও নথিবদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দলের বিধায়কদের সই সহ চিঠি অধ্যক্ষকে পাঠিয়েছিলেন অভিষেক। ওই চিঠিতেই বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের সই জাল করা হয় বলে অভিযোগ। তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। অধ্যক্ষের নির্দেশে বিধানসভার সচিব পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে রাজ্য সরকারের নির্দেশে মামলার দায়িত্বভার হাতে নেয় সিআইডি। রাজ্যে জোর কদমে চলছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলছে ফর্ম ফিল আপ। প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করায় সাধারণের মধ্যে উৎসাহ তুঙ্গে। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে তৈরি হওয়া যাবতীয় ধোঁয়াশা কাটাতে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী প্রকাশ করল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। যৌথ পরিবারে সুযোগ নিয়ে নয়া নিয়ম। সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল তা হলো, একই পরিবারের একাধিক মহিলা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? নবান্নের নতুন নির্দেশিকায় এই বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। যদি কোনো যৌথ পরিবারে 2টি আলাদা দম্পতি থাকেন, তাদের প্রত্যেকের নামে পৃথক রেশন কার্ড ও আলাদা আধার কার্ড থাকে, তবে তাদের সরকার আলাদা পরিবার হিসেবে গণ্য করবে। এই ক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদনের সুযোগ পাবেন এবং উভয়েই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
তবে মনে রাখতে হবে, একক রেশন কার্ডধারী বা একক পরিবার হলে শুধুমাত্র একজনই আবেদনের সুবিধা পাবেন। 12 পাতার ফর্ম নিয়ে বিতর্ক। অন্নপূর্ণা যোজনার দীর্ঘ 12 পাতার ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন যে এই দীর্ঘ ফর্ম মূলত সরকারি ডেটা সংগ্রহের জন্য। ফর্মের সবকটি পাতা পূরণ করতে না পারলেও যে প্রকল্পের টাকা পাওয়া যাবে না, বিষয়টি তেমন নয়। ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য এই তথ্য ভাণ্ডার সরকারের কাজে লাগবে, তাই এই বিস্তারিত ব্যবস্থা।